ভৌতবিজ্ঞানের অঙ্ক কি খুব কঠিন লাগে? আসল সমস্যা হলো আমরা না বুঝেই সূত্রগুলো মুখস্থ করি। সবাই বলে যে গ্যাসের আচরণ চ্যাপ্টারের অঙ্কগুলো খুব নাকি ট্রিকি, কিন্তু আসল ট্রিকটা একটাই। সেই ট্রিকটা যদি বুঝতে পেরে যাও একবার, তাহলে খুব জলের মতো সোজা আসে আমাদের প্রত্যেকটা নিউমেরিক্যালস। এবার সমস্যা হলো যে তোমরা পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে যাও যে কোন সূত্রটা কোথায় লাগাবো। কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের আর কোনো চিন্তার বিষয় থাকবে না। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে যে কোন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, সেটা তোমরা প্রপারলি বুঝতে পারছো। প্রথমে আমি ফর্মুলাগুলো বুঝিয়ে দেবো যে কোন ফর্মুলা তে কোনটাকে কি ধরা হয়। সেটা যদি বুঝতে পেরে যাও, তাহলেই তারপর বাকি প্রশ্নগুলোকে স্টেপ বাই স্টেপ সলভ করলেই প্রত্যেকটার উত্তর একদম নিশ্চিতভাবে চলে আসবে। তাই কেউ নিউমেরিক্যাল ছেড়ে দিয়ে চলে যাবো এই আশায় থেকো না, বরং নিউমেরিক্যালটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। হাতে আছে আর মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যেই আমরা চাইলে ঘুরে দাঁড়াতে পারবো। শুধু আমাদেরকে কপি পেন নিয়ে বসতে হবে, অঙ্কগুলো আগে পজ করে নিজেকে ট্রাই করতে হবে, না পারলে তারপর সলিউশন দেখতে হবে, সলিউশন দেখে বুঝে নেওয়ার পর পরের প্রশ্ন আবার নিজেকে ট্রাই করতে হবে। আমি এখানে টপ 20 প্রশ্ন নিয়ে চলে এসেছি। যে 20টা প্রশ্ন তোমরা যদি করে ফেলো, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই 20টা প্রশ্নের মধ্যে থেকেই কোনো না কোনো প্রশ্ন আসবে। অবশ্যই তার গাণিতিক নাম্বারগুলো বদলে যাবে। আমি যদি এখানে 10 বলি তাহলে পরীক্ষায় 20 আসবে, কিন্তু তার টাইপটা সিমিলার থাকবে, তাতে ফর্মুলা একই কাজে লাগবে। তাই যদি আমরা এগুলোকে বুঝে নিই, তাহলে এর মধ্যে থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে চলেছে আমাদের মাধ্যমিক 2026-এ। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। তো সবার প্রথমে আমরা কি করবো, আমরা আমাদের ফর্মুলাগুলোকে রিভাইজ করে নেবো। প্রথমে আমাদের বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম P1V1 = P2V2। তাহলে এখানে P1 টা কি? P1 মানে হচ্ছে আমাদের প্রাথমিক চাপ। যখনই 1 বলবো না, তার মানে ওটা প্রাথমিক, মানে প্রথমে কি ছিল। V1 মানে কি? V মানে হচ্ছে ভলিউম বা আয়তন, তাহলে কি হবে? প্রাথমিক আয়তন। 1 বলা মানে প্রাথমিক অবস্থা, আর 2 বলা মানে কি? অন্তিম অবস্থা। তাহলে P2 মানে কি? সেকেন্ড টাইম প্রেসার, মানে আমাদের ফাইনাল প্রেসার বা অন্তিম চাপ। ঠিক আছে? V2 তার মানে কি? V মানে আয়তন, তাহলে কি হবে? অন্তিম আয়তন। এবার চার্লসের বিকল্প রূপ। চার্লসের বিকল্প রূপে আমরা কি পেতাম? যে V1/T1 = V2/T2। অনেকে V1/V2 = T1/T2 দিয়ে মনে রাখে, যা খুশি। আমি চাইলে এটাকে চেঞ্জ করে লিখতেই পারতাম, কোনো ব্যাপার না সেটা। তাহলে V1 মানে কি হবে? ইনিশিয়াল ভলিউম বা আমাদের কি? প্রাথমিক আয়তন। T1 মানে কি হবে? প্রাথমিক উষ্ণতা। এবং যখন আমরা বড় হাতের টি ব্যবহার করছি, তখন কিন্তু সেটা কেলভিন স্কেলে মাপতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর ছোট হাতের টি হলে তখন কিন্তু আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলে মাপবো। বোঝা গেল? V2 একইভাবে কি হবে? অন্তিম আয়তন। T2 একইভাবে কি হবে? আমাদের অন্তিম উষ্ণতা। ঠিক আছে? এরপর কি থাকছে আমাদের? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আমাদের V1/N1 = V2/N2। এটা আমাদের অঙ্ক সলভ করার জন্য কাজে লাগে। ঠিক আছে? এবার এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা ছিল কি? V ভ্যারিজাস N, এখান থেকে পাওয়া যায়। কিন্তু এর একটা অনুসিদ্ধান্ত পাওয়া যায়। অনুসিদ্ধান্ত কি? যে V ভ্যারিজাস ক্যাপিটাল N। এই ক্যাপিটাল N টা কি? ক্যাপিটাল N মানে হচ্ছে আমাদের অনুসংখ্যা। ঠিক আছে? কার অনুসংখ্যা? গ্যাসের জন্য। এটা আমাদের গ্যাসের আচরণের চ্যাপ্টার। তাহলে আমি N1 ও বলতে পারি, V2/N2 ও বলতে পারি। V1 টা কি? আবারও গ্যাসের প্রাথমিক আয়তন। N1 কি? গ্যাসের প্রাথমিক অনুসংখ্যা, পরমাণু সংখ্যা কিন্তু হবে না, অনুসংখ্যা। V2 কি? আমাদের গ্যাসের প্রাথমিক, অন্তিম আয়তন। N2 কি? গ্যাসের অন্তিম অনুসংখ্যা। বোঝা গেল? তারপরেরটা দেখে নেওয়া যাক। বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র। সেটা কি? P1V1/T1 = P2V2/T2। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি যদি এটা মনে রাখি, এখান থেকেই বার করতে পারবো। এখান থেকে 3 রকমের ফর্মুলা বার করি। আমি প্রথমে ওপরের দুটো লিখলাম, তাহলে কি লিখবো? P1V1 = P2V2। এটা দিয়ে আমি বয়েলের সূত্রের অঙ্কগুলো করতে পারি। আমি এখানে V হাটিয়ে দিয়ে বাকিটা লিখলাম, তাহলে আমি এখানে কি করতে পারি? P1/T1 = P2/T2। আমি এখান থেকে কি করলাম? আমি P হাটিয়ে দিলাম, তাহলে আমি লিখতে পারি V1/T1 = V2/T2। ঠিক আছে? তাহলে এগুলো দিয়েই কিন্তু আমি আলাদা অন্যান্য অঙ্কগুলো করি, যখন যে জায়গায় যেটা লাগবে। ঠিক আছে? সেগুলো আমি দেখাবো যে কিভাবে বুঝবো যে কখন কোনটা লাগাচ্ছি আমরা। ঠিক আছে? তারপরে আমাদের আসছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ কি হয়? PV = nRT। এবার এই যে n মানে কি? n মানে ছিল আমাদের মোল সংখ্যা। মোল সংখ্যা কোথায় বার করতে শিখি আমরা? মোল সংখ্যা বার করতে শিখি আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে ক্লাস 9 এ বার করা শিখি আমরা মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যার ফর্মুলাটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ এই চ্যাপ্টারে আমাদের যে প্রশ্নগুলো দেয় এই ভিত্তিতে, সেখানে কিন্তু মোল সংখ্যার ফর্মুলা লাগে আমাদের। তো মোল সংখ্যার ফর্মুলা আমি রাফলি বলে দেবো এখানে। ঠিক আছে? আচ্ছা, এবার মোল সংখ্যারই একটা ফর্মুলা হয়। আমরা এক কাজ করি, মোল সংখ্যার ফর্মুলাগুলোকে আগে বুঝে নিই। তা আমাদের মোল সংখ্যার ফর্মুলা কি কি হয়? আমাদের যে মোল সংখ্যা, সেটাকে আমরা স্মল n দিয়ে ডিনোট করি। এবার সেটার একটা ফর্মুলা হয় W/M। W মানে কি? আমাদের ভর। W মানে কি? ভর। আর M মানে কি? M মানে হচ্ছে আমাদের আণবিক ভর। কি বলা হলো? N মানে আমাদের আণবিক ভর।
আর একটা ফর্মুলা হয় এন মানে কি এন বাই এন এ। এবার যে এন এ সেটা কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হয় 6.022 গুণ 10⁻23। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। ছোট হাতের এন মানে কি আমাদের নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা, ঠিক আছে। এবং বড় হাতের এন মানে কি আগের পেজে লেখা ছিল কি অণু সংখ্যা, ঠিক আছে। আর একটা ফর্মুলা হয় যদি গ্যাসের জন্য ধরা হয়, তাহলে গ্যাসদের জন্য এসটিপিতে আমাদের এন এর একটা ফর্মুলা হয় যে ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4। এই 22.4 কখন বসাবো, যখন আমাদের ভি গ্যাসটা লিটারে থাকবে। তো এই ভি গ্যাসটা কি, নাম থেকেই বোঝা যাচ্ছে ভি মানে আয়তন, গ্যাস মানে গ্যাস, তার মানে কি গ্যাসের আয়তন। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। গ্যাসের আয়তনটা যদি আমাদের লিটারে দেওয়া থাকে তাহলে আমি 22.4 দিয়ে ভাগ করবো। আর যদি গ্যাসের আয়তনটা আমাদের মিলি লিটারে দেওয়া থাকে তাহলে আমি 22,400 দিয়ে ভাগ করবো। কি বললাম বোঝা গেল? যদি আমাদের মিলি লিটারে থাকে তাহলে 22,400 দিয়ে দেবো, যেটা দিয়ে আমি অঙ্ক দিতে রেয়ারলি দেখেছি মাধ্যমিকে, হয়তো কোনো জায়গায় টেস্ট পেপারে থাকলো। আমাদের অঙ্কগুলো থাকে কি আমাদের লিটারে প্রশ্ন করে, তাহলে আমরা 22.4 দিয়ে ভাগ করবো, তাহলেই মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে এখান থেকে এই যে ফর্মুলাটা আমরা পেলাম, যে মোল সংখ্যার ফর্মুলা W/m মানে ভর ভাগ আমাদের আণবিক ভর, সেটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি না। আমি এই মোল সংখ্যার জায়গাতে কি করলাম W/m বসিয়ে দিলাম, তাহলে ওর জায়গায় আমি কি করলাম W/m বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকেই তাহলে আমাদের কি চলে আসে, যে আমাদের ডেনসিটি বা ঘনত্ব, ডি মানে কি আমাদের ঘনত্ব, সেটার ফর্মুলা হচ্ছে প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। কি বললাম, প্রাইম মিনিস্টার মানে পিএম, রাষ্ট্রপতি মানে আরটি। তাহলে পিএম কে যদি আমি আরটি দিয়ে ভাগ করি তাহলে আমি গ্যাসের ঘনত্ব পেয়ে যাই। অনেকে ঘনত্বকে ডি এর জায়গায় রো দিয়ে ডিনোট করি, তা দুটোই আমাদের কিন্তু ঘনত্ব বোঝাতে কাজে লাগে, ঠিক আছে। কি করে এটা আসছে সেটা আমি হালকা করে বোঝাতে পারি। তাহলে আমি একটু একটা নতুন স্লাইড নিয়ে নিই, যে আমাদের পিএম ইজ ইকুয়াল টু কি ছিল এন আর টি, সরি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি ছিল, তাই তো। 1 সেকেন্ড, আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই। পিভি ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, পিভি ইজ ইকুয়াল টু ছিল এনআরটি, এটা আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এবার এন মানে কি, এন মানে আমি বললাম W/m, তাই তো। তাহলে আমি সেটা বসিয়ে দেবো, তাহলে কি আসছে পিভি ইজ ইকুয়াল টু W/m আর টি। আচ্ছা, এবার আমি যদি একটা কেরামতি করি, কি করলাম, আমি এখানে এমটা এদিকে ভাগে আছে, ওদিকে পাঠালে কি হবে গুণে চলে যাবে। আর এখানে ভিটা যে গুণে আছে এদিকে গেলে কি হবে ভাগে হয়ে চলে যাবে, তাহলে আমি এটাকে ভাগে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমাকে একটা কথা বলো যে ঘনত্বের ফর্মুলা কি। ঘনত্বের ফর্মুলা মানে ভর ভাগ আয়তন, তার মানে W/v। এই W/v কি এখানে কোথাও দেখা যাচ্ছে, W/v এই তো এখানে দেখা যাচ্ছে। তাহলে W/v এর জায়গায় আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে এটা আমাদের ঘনত্ব। তাহলে আমি কি লিখবো, যে পিএম ইজ ইকুয়াল টু, এর জায়গায় লিখে দেবো ডি মানে ঘনত্ব এবং আর টি। এবার এখান থেকে যদি আমি ডি এর ফর্মুলা বার করতে চাই তাহলে সাথে এই যে আর টি গুণ আছে ওটা তাহলে ভাগে চলে যাবে এই পাশে আসলে, তাহলে কি হবে পিএম ডিভাইডেড বাই আর টি। তার মানে আমাদের ডি এর ফর্মুলা কি আসছে, প্রাইম মিনিস্টার ডিভাইডেড বাই রাষ্ট্রপতি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাগুলো সব বুঝে নিলাম। এরপরে আমাদের আসছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র বলা হয় ভিটি। ভিটি মানে কি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন। আর ভি নট বা ভি0 তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার যা আয়তন ছিল। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের যে আয়তন তাকে আমরা ভি0 দিয়ে প্রকাশ করি। এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে কোনো একটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, হয়তো 10 ডিগ্রি, হয়তো 15 ডিগ্রি, হয়তো 21 ডিগ্রি, যেটা আমাকে প্রশ্নে বলে দেবে বা আমাদের প্রয়োজনীয় হবে, তাহলে সেই উষ্ণতায় ওই গ্যাসের আয়তনকে আমরা ভিটি দ্বারা প্রকাশ করব। এবং এই ছোট হাতের টি মানে কি, ছোট হাতের টি মানে হচ্ছে তাপমাত্রা। কোন এককে, আমাদের এই এককে কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা। কি একক এটা আমাদের, ডিগ্রি সেলসিয়াস একক। যদি বড় হাতের টি বলে তার মানে কেলভিন একক, আর যদি ছোট হাতের টি বলে তার মানে ডিগ্রি সেলসিয়াস একক। বোঝা গেল? আচ্ছা, আর কয়েকটা ফর্মুলা আছে যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে না। একটা হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু এইচডিজি। এইচ মানে কি হাইট বা উচ্চতা, ডি মানে কি আমাদের ডেনসিটি বা ঘনত্ব, জি মানে কি, জি মানে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ যার মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর পি মানে কি, পি মানে হচ্ছে প্রেসার বা চাপ। আর একটা ফর্মুলা হয় আমাদের পি মানে প্রেসার এবং চাপের মুখ্য ডেফিনেশনটাই কি, যে আমরা আমাদের ফোর্স ডিভাইডেড বাই এরিয়া মানে বলকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে এফ মানে কি আমাদের বল এবং এ মানে কি আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। এফ মানে বল, বলের একক কি, বলের একক হয় নিউটন, এবং ক্ষেত্রফলের একক কি হয় মিটার স্কোয়ার। তার মানে আমাদের চাপের একক কি হবে, নিউটন ভাগ মিটার স্কোয়ার। এটাকেই কিন্তু আমরা পাস্কাল বলে থাকি, যেটা আমাদের কি, যেটা আমাদের চাপের এসআই একক। পাস্কালকে আমরা কি দিয়ে ডিনোট করি, পি এ দিয়ে ডিনোট করি। বোঝা গেল? আচ্ছা, ফাইনালি আমাদের কি দেখা যাচ্ছে, যে আমাদের যদি কখনো ডিগ্রি সেলসিয়াসে কোনো তাপমাত্রা দেওয়া থাকে, সেখান থেকে যদি কেলভিন তাপমাত্রায় যেতে হয়, কি বলছি, যে ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি কেলভিনে যেতে চাই, তাহলে সেলসিয়াস দেওয়া থাকার পর যদি আমি কেলভিনে যেতে চাই তখন আমরা করব 273 যোগ
এবং যদি উল্টোটা থাকে যে কেলভিনে তাপমাত্রা দেওয়া আছে সেলসিয়াসে জিজ্ঞাসা করছে, তাহলে আমি করব 273 বিয়োগ। খুবই সিম্পল এটা। যদি আমাকে কখনো জিজ্ঞাসা করে যে 15 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, তার মানে কি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন করতে বলছে, তাহলে আমি কি করব 15 সাথে 273 যোগ করে দেবো, তাহলে তত কেলভিন হবে উত্তর। কিন্তু এটাই যদি উল্টো বলতো যে 300 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কি করব 300 থেকে 273 বিয়োগ করে দেবো। বোঝা গেল? আর যদি আমাকে কখনো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে ইন্টারচেঞ্জ করতে বলে, তাহলে কি করব c/5 = f - 32/9। এখানে c মানে কি সেলসিয়াস স্কেলের উষ্ণতা, f মানে কি ফারেনহাইট স্কেলের উষ্ণতা। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলেছিলাম এটা তো হয়ে গেল আমাদের কেমিক্যাল ক্যালকুলেশনের জন্য। লাস্ট একটা ফর্মুলা, যে ফর্মুলাটা কিন্তু আমাদের এখানের চ্যাপ্টারের কাজ করতে লাগবে, আমাদের হচ্ছে ভিএম। এটা কি? এটা হচ্ছে আমাদের মোলার আয়তন। কি বললাম? ভিএম মানে হচ্ছে আমাদের মোলার আয়তন, তার মানে 1 মোল কোনো পদার্থের আয়তন। সেটা আমি কি করে বার করব? 1 মোল পদার্থের আয়তন, তাহলে কি করে বেরোবে? তার যে মোট ভলিউম বা ভি, তাকে আমি তার নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করে দেবো। নাম্বার অফ মোলস মানে কি মোল সংখ্যা। তাহলে আমি কি করব, যে আয়তনটা পাওয়া যাচ্ছে সেই আয়তনকে তার যে নির্দিষ্ট মোল সংখ্যা সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কোনো আয়তনকে তার নির্দিষ্ট মোল সংখ্যা দিয়ে যদি কখনো ভাগ করা হয়, তাহলে সেই পদার্থের মোলার আয়তন পাওয়া যায়। কারণ মোলার আয়তনের আমাদের সংজ্ঞাটাই কি, যে 1 মোল কোনো পদার্থের আয়তন কত, সেটাই হচ্ছে তার মোলার আয়তন। বোঝা গেল? তাহলে এইবার আমাদের সমস্ত ফর্মুলা হয়ে গেল ক্লিয়ার। এবার আমরা কি করব, আমাদের নিউমেরিক্যাল সলভ। তাহলে প্রথম নিউমেরিক্যালে যাওয়া যাক। প্রথম নিউমেরিক্যাল আমাকে বলছে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য এসটিপিতে পিভি এর মান কত। তাহলে পিভি এর মান জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে আমাকে ভাবতে হবে যে পিভি দিয়ে কোন ফর্মুলা আছে। তাহলে আমি জানি যে পিভি দিয়ে একটাই ফর্মুলা হয়, এন আর টি। বোঝা গেল? এইবার এন কি কোথাও পাওয়া যাচ্ছে না, বরং কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো আমাকে লিখে নিতে হবে। 4 গ্রাম, গ্রাম কার একক? গ্রাম আমাদের ভরের একক, তাহলে ভরকে আমরা তো ডাব্লু ধরি, তাহলে এটা কি দেওয়া আছে, এটা আমাদের তাহলে 4 গ্রাম দেওয়া আছে। এবং আমি একটা কথা সবসময় বলবো, যে যখনই আমরা ভর দেখবো না এবং আমার কাছে বলে দেওয়া আছে যে এটা কে, তখনই আমি তার আণবিক ভর বার করে নেবো। কি বার করব? আমরা আণবিক ভর বার করে নেবো। আণবিক ভরকে কি আমরা এম ধরি। এবার এটা কার জন্য বার করতে বলছে? এটা আমাদেরকে বলছে হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের সংকেত কি? হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। আচ্ছা, এবার আমাদের কিছু মান মনে রাখতে হবে। আমাদের হাইড্রোজেনের, একটা হাইড্রোজেনের ভর কত? সেটা কিন্তু 1, যেটা আমরা কিন্তু ভর সংখ্যা হিসেবে মাথায় লিখি প্রত্যেকটা পরমাণুর চিহ্নের, মৌলের চিহ্নের, সরি। ঠিক আছে? তাহলে 1। তাহলে এখানে কতগুলো হাইড্রোজেন রয়েছে? দুটো তো। তাহলে কত হবে? 2 গুণ 1। তার মানে এর আণবিক ভর কত হবে? 2। বোঝা গেল? তাহলে আমি ভর পেয়ে গেলাম, আণবিক ভর পেয়ে গেলাম। এবার আমি কি এখান থেকে তাও কিছু করতে পারছি না, কারণ আমার এন জানি না। কিন্তু আমি কি একটা ফর্মুলা জানি, যে আমাদের এই যে পিভি, আমি পরের লাইনে কি এটা লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু এন, এন মানেই ডাব্লিউ বাই ভি, সরি ডাব্লিউ বাই এম। তাহলে এটা কি লিখতে পারি? হ্যাঁ পারি। গুণ আরটি থাকলো। এবার এই ডাব্লুর মান কি আমি জানি? হ্যাঁ, ডাব্লু বলছে আমাকে 4। এবং এম এর মান কি আমি জানি? হ্যাঁ, আমি বের করে নিলাম যে এটা 2। তাহলে 2, আর এখানে পড়ে রয়েছে কত? আরটি। তাহলে 2 দিয়ে কি আমি 4 কে কাটতে পারি? না, আমি তো নামটা ভুলে গেছি। তাহলে আমি বলে দিচ্ছি যে 2 কে 4 দিয়ে, সরি 4 কে 2 দিয়ে কাটলে 2 আসে। তাহলে কত হবে? 2। আর এখানে কত আসছে? 8টি। তাহলে আমাদের কি পিভি এর মান বেরিয়ে গেল যে 2 তাহলে আমাকে এটাই কিন্তু শূন্যস্থান দিয়েছিল, আর শূন্যস্থানের মানটা কত হবে? শূন্যস্থানের মানটা হবে তাহলে আমাদের 2। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার চলে আসবো আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্নটাও প্রায় সিমিলার। কি বলছে? আমাদেরকে বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য। তাহলে 11.2 লিটার বলছে, লিটার কার আয়তন, সরি লিটার কার একক? আয়তনের একক। তাহলে কি বলবো, যে আমাদের গ্যাসের আয়তন দিয়েছে। কার আয়তন দিয়েছে? গ্যাসের আয়তন। গ্যাস এর আয়তন। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভি গ্যাস। তাহলে সেটা কত দিয়েছে? 11.2 লিটার। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে কি বলছে, যে এসটিপি বলে দিয়েছে, তার মানে এটা এসটিপি তে দিয়েছে কিন্তু। তাহলে এটা কিন্তু আমাদের এসটিপি তে দিয়েছে। তাহলে এসটিপি তে গ্যাসের আয়তন, যেটাকে আমরা ভি গ্যাস ধরে থাকি, সেটা কিন্তু আমাদের 11.2 লিটার। বলছে পিভি এর মান কত। তাহলে পিভি এর মান কি করে বেরোবে? তাহলে আমাকে ভাবতে হবে যে পিভি দিয়ে কোন ফর্মুলা আছে। তাহলে পিভি দিয়ে কিন্তু একটাই ফর্মুলা হয়, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। কিন্তু এখানে কি আমি আর টি তো এখানে বলছে দেওয়া আছে, তাহলে আর টি নিয়ে চিন্তা নেই। চিন্তা আমার তাহলে এন কে নিয়ে। তাহলে আমাকে ভাবতে হবে যে এন কি আমাকে দিয়েছে প্রশ্নে? দেয়নি, ভি গ্যাস দিয়েছে। কিন্তু আমি কি এন এর কোনো ফর্মুলা জানি ভি গ্যাস দিয়ে? হ্যাঁ জানি। তাহলে আমি সেটা বসাবো। তাহলে আমি কি জানি যে এন ইজ ইকুয়াল টু ভি গ্যাস বাই 22.4। কিন্তু এই 22.4 কখন বসাবো? যখন আমাকে ভি গ্যাসটা লিটারে দিয়েছে। দিয়েছে কি? হ্যাঁ, সত্যি আমাকে লিটারেই কিন্তু দিয়েছে। তাহলে যেহেতু আমাকে লিটারে দিয়েছে আয়তনটা, তাই আমি 22.4 বসাবো। ঠিক আছে? তাহলে আমি এবার মানটা কি বসাতে পারবো? ভি গ্যাসের মান হচ্ছে 11.2।
এবং নিচে পড়ছে 22.4। আচ্ছা, এটা কি কাটাকাটি যায়? হ্যাঁ, এটা দিয়ে এটাকে ঠিক এক্স্যাক্টলি 2 দিয়ে কাটা যাবে। তার মানে এটা কত আসছে? এটা আসছে তাহলে আমাদের হাফ। তার মানে n এর মান কত? n এর মান কিন্তু হাফ। তাহলে আমি এবার শুধু n এর মানটা বসিয়ে দেবো, তাহলেই আমার উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে PV ইজ ইকুয়াল টু কি হবে? n এর জায়গায় আমি বসাবো হাফ, কারণ আমি সেটা ক্যালকুলেট করেছি, গুণ RT। এবার আমি চাইলে কি করতে পারি? হাফকে ক্যালকুলেট করে 0.5 বলে দিতে পারি, গুণ RT। তাহলে এখানে কত হবে উত্তরটা? উত্তরটা হবে হাফ অথবা 0.5। বোঝা গেল? তাহলে দুটো প্রশ্ন আমাদের অলরেডি হয়ে গেল। দুটো কিন্তু একই টাইপের ছিল, শুধুমাত্র আমাদের যে ফর্মুলাটা n এর জন্য লাগাতে হবে সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে তৃতীয় প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। তৃতীয় প্রশ্ন আমাকে বলছে SI এককে R এর মান কত? তাহলে আমাদের কিন্তু R এর মানগুলো মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আমি কি করব? R এর প্রত্যেকটা মান বলে দেবো। কারণ R এর মান আমাদেরকে অঙ্কে দিয়ে দেওয়া থাকে, কিন্তু সবসময় আমি যদি ভরসায় থাকি যে আমাকে দিয়ে দেবে তারপরেই আমি করব, তাহলে এরকম যদি কখনো প্রশ্ন দেয় যে R এর মান কত, তাহলে তো তুমি তখন লিখতে পারবে না। তাই জন্য আমি কি করছি? সমস্ত R এর মান লিখে দিচ্ছি, যেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আমাদেরকে যদি আর এর মানটা এসআইতেই জিজ্ঞাসা করে না, তাহলে আমরা তখন কি বলবো? আর এর মান হচ্ছে 8.314, আর ইউনিটটা কি হয়? জুল পার মোল পার কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের আর এর মান এসআই এককে। তাহলে এটা হচ্ছে আমাদের এসআই ভ্যালু। এছাড়াও কি আরো আছে? হ্যাঁ, আরো আছে। একটা কি? 0.082 আমাদের লিটার অ্যাটমসফিয়ার। তাহলে কি বলবো? তখন বলবো লিটার অ্যাটমসফিয়ার আমাদের মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা একটা কিন্তু খুব কাজে লাগবে আমাদের সেরকম মান। ঠিক আছে, এটা দিয়েই কিন্তু আমরা বরং বেশিরভাগ অঙ্ক করে থাকি। এছাড়াও কি আরো আছে? হ্যাঁ, আমরা যদি সিজিএস বলি, তাহলে আমি কত লিখবো? 8.314। জুলের জায়গায় তাহলে আর্গ হয়ে যাবে, আর বাকিটা সেম থাকবে। তাহলে সরি, আমি এখানে ভ্যালুটা লিখিনি। তাহলে 8.314 গুণ 10⁻7। কত? 10⁻7। 10⁻7 জুলের জায়গায় কত হয়ে যাবে? আর্গ হয়ে যাবে। আর এখানে কত হবে? মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা কিন্তু আমাদের সিজিএস একক। আচ্ছা, এছাড়া কি আর মনে রাখতে হবে? হ্যাঁ, আর একটা আছে আমাদের ক্যালোরি দিয়ে। তাহলে যদি কখনো ক্যালোরি দেয় না, সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 বসাবো যখন আমরা অঙ্ক করব। বাট তার এক্সাক্ট ভ্যালু যদি আমি বলি, তাহলে আমি কত বসাবো? 1.98 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে এইগুলো কিন্তু আমাদের আর এর মান। এই চারটে মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর তার সাথে কিন্তু আমাকে এটা দেখতে হবে যে কোন এককের সাথে কোন মানটা রয়েছে। যদি লিটার অ্যাটমসফিয়ারে আমার এককটা থাকে, তাহলে কিন্তু তখন 0.082। যদি জুল পার মোল পার কেলভিন থাকে, তাহলে কিন্তু 8.314। যদি আর্ক পার মোল পার কেলভিন হয়ে যায়, তাহলে কিন্তু 8.314 গুণ 10⁻7। আর যদি ক্যালোরি দিয়ে আমার অঙ্ক দেওয়া থাকে, তাহলে ক্যালোরি পার মোল পার কেলভিনের একক নিতে হবে। তখন কিন্তু আমার ভ্যালুটা 1.98, বা আমার অঙ্ক হিসেবে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 এর সমান ধরবো। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাওয়া যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে যে 327 ডিগ্রিকে কেলভিন এককে প্রকাশ করো। তাহলে আমি বলেছিলাম যে যখন ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কেলভিনে যাব, তখন কি করব? তখন 273 যোগ করব। কিন্তু যদি কেলভিন থেকে আমি সেলসিয়াসে আসতে যাই, তাহলে 273 বিয়োগ করব। তাহলে আমি কি বলবো? যে 327 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 327 যোগ 273 এত কেলভিন। তাহলে করলে কত হবে? 7 আর 3 10 শূন্য, হাতে 1, 7 আর 2 9, হাতে 1, 3 আর 2 5, এদিকে 6। তাহলে কত হচ্ছে? 600 কেলভিন। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, যে 327 ডিগ্রি সেলসিয়াস মানে 600 কেলভিন টেম্পারেচার। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের সমস্ত অঙ্ক ইজিলি করতে পারবো, যদি আমরা সমস্ত প্রসেসগুলোকে আগে বুঝি যে কখন আমি কোন প্রসেসটাতে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাওয়া যাক। তারপরের প্রশ্ন কি বলছে? যে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত আয়তন দখল করে। তার মানে প্রাথমিক অবস্থায় অনেকগুলো ডিটেলস দিয়ে দিল না? তাহলে ভাবি যে এটা আমাদের প্রাথমিক চাপ, এটা আমাদের প্রাথমিক আয়তন, এটা আমাদের প্রাথমিক উষ্ণতা। তাই ভাবলাম। এবার দ্বিতীয় লাইন পড়বো। ওই চাপে, তার মানে চাপটা একই রয়েছে, তাহলে চাপের কথা বাদ দিলাম, তাহলে চাপের কথা নিয়ে চিন্তা নেই আমার কোনো। 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে এটা ছিল প্রাথমিক উষ্ণতা, এটা হলো আমাদের অন্তিম উষ্ণতা, কত আয়তন অধিকার করে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন, এটা হচ্ছে আমাদের অন্তিম আয়তন। বোঝা গেল? কি করে বুঝবো? আমাকে চাপটা একই বলেছে, তাহলে চাপ নিয়ে কোনো চিন্তা নেই, চাপ হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, তাহলে বাদ বাকিগুলো নিয়ে চিন্তা। তাহলে আমি কি বলবো? যে আমাদের চাপ ধ্রুবক। কি বলবো? যে আমাদের চাপটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে বাদ বাকিগুলো লিখবো। তাহলে আমাকে কি বলছে? যে প্রথমে আমার উষ্ণতা ছিল এত, তাহলে আমি কি বলবো? যে আমার প্রাথমিক উষ্ণতা বা বড় হাতের T1 সেটা কত? 17 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সব থেকে বড় ভুল কি? যে আমি 17 রেখে দিলাম। হবে না, আমাকে কেলভিনে নিয়ে যাবে, কারণ বড় হাতের টি দিয়ে করতে হবে তো। তাহলে 17 যোগ 273 এত কেলভিন। তাহলে ওটা কত আসছে? 7 আর 3 10 শূন্য, এদিকে 8 9, তার মানে 290 কেলভিন। বোঝা গেল? এইবার আমার অন্তিম উষ্ণ, বা আমি পরপর করি। একটি গ্যাস এত আয়তন দখল করে, তাহলে ওটা কি? ওটা আমাদের প্রাথমিক আয়তন। তাহলে কত দিয়েছে? 580 সেমি কিউব। বোঝা গেল? এবার আমাকে বলছে কি? এবার আমাকে বলছে যে আমার
47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে কি ওটা অন্তিম উষ্ণতা, তাহলে কত 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কি করব, 47 যোগ 273 এত কেলভিন উষ্ণতা, তাহলে কত আসবে আমার দিক দিয়ে শূন্য, চার 4 আর সাথে হচ্ছে 11, তাহলে 2 হাতে 1, আর এটা কত হবে 3, তাহলে কত আসছে 320 কেলভিন। এবার তাহলে আমাকে বলছে কত আয়তন অধিকার করবে, তার মানে অন্তিম আয়তনটা আমার কাছে জিজ্ঞাস্য। তাহলে আমি এইটা যেই করে ফেললাম তাহলেই আমার অঙ্কটা সলভ। তাহলে আমি এবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেবো, নিয়ে আমি এবার অঙ্কটা সলভ করব। তাহলে আমি এবার কি কি আছে আমার কাছে, আমার কাছে V1 দেওয়া আছে, আমার কাছে V2 জিজ্ঞাস্য, আমার কাছে T1 দেওয়া আছে, আমার কাছে T2 দেওয়া রয়েছে। তাহলে মানগুলো কি কি এসেছিল, T1 এর মান 290, T1 এর মান কত 290, T2 এর মান কত 320, V1 এর মান কত এসেছিল, V1 এর মান এসেছিল 580। তাহলে V1 এর মান এসেছিল 580। এবার আমাদের V1 V2 T1 T2 দিয়ে কোন ফর্মুলা হয়, V1 V2 T1 T2 দিয়ে ফর্মুলা হয় V1 by V2 is equal to T1 by T2। ঠিক আছে, তুমি চাইলে V1 by T1 is equal to V2 by T2 ও লিখতে পারো, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে মানগুলো বসাবো। V1 এর মান কত 580, V2 এর মান এখানে পড়ে রয়েছে, T1 এর মান কত 290, আর T2 এর মান কত 320। তাহলে এখান থেকে আমি কি করব, V2 এদিকে ভাগে আছে তাহলে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে গুণে চলে যাবে, তাহলে V2 ওদিকে চলে গেল, আর এদিকে পড়ে রইল কি 580, এদিকে এটা ভাগে রয়েছে তাহলে এদিকে আসলে কি হবে গুণে আসবে, আর এটা এদিকে ওপরে রয়েছে তাহলে এদিকে আসলে কি হবে নিচে চলে যাবে, তাহলে এদিকে কত হলো 290। এবার শুধু আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে উত্তরটা চলে যাবে, তাহলে একটা শূন্য কেটে গেল, 29 দিয়ে আমি এখান দিয়ে 580 কে কাটতে পারি 20 করে, 29 দুগুণি 58, তাহলে কত আসবে 20, আর 20 কে যদি আমি 32 দিয়ে গুণ করি তাহলে কত আসবে আমাদের 640। তাহলে কত আসলো উত্তরটা 640। আচ্ছা আমাদের V1 কি এককে ছিল সেন্টিমিটার কিউব, তাহলে V2 ও কি আসবে আমাদের সেন্টিমিটার কিউব। তাহলে আমি লাস্টে কি লিখবো, অতএব নির্ণেয় আমাদের অন্তিম আয়তন সেটা কত 640 সেন্টিমিটার কিউব। তাহলে তোমরা যখন উত্তরটা লিখবে তখন কিন্তু তোমরা গুছিয়ে এটা লিখে দেবে যে আমাদের নির্ণেয় আয়তন 640 সেন্টিমিটার কিউব। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আমাদের 6 নম্বর প্রশ্ন কি বলছে, এসটিপিতে নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব। তাহলে আমাদের কি আয়তন দিয়েছে, ভালো কথা। অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। আচ্ছা এবার এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেটা আমি বলে দিই। আমাদের এসটিপি কি, এসটিপি মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। কি এসটিপি মানে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার এই কথাটা হচ্ছে এই যে প্রমাণ চাপ বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার তার মানটা কত, তার মান হচ্ছে আমাদের 1 এটিএম বা 76 সেন্টিমিটার এইচজি চাপ বা 760 এইচজি চাপ। তাহলে এগুলো হচ্ছে একটা এসটিপির কন্ডিশন। আর এই যে স্ট্যান্ডার্ড, সরি আমি প্রেসারটা লিখে দিয়েছি এদিকে, আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত হবে, টেম্পারেচার হবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমি যদি কখনো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বলি তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং স্ট্যান্ডার্ড প্রেসারটা কত, স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে আমাদের 1 এটিএম চাপ, 76 সেন্টিমিটার এইচজি চাপ হতে পারে, অথবা 760 মিলিমিটার চাপ হতে পারে। আমার প্রশ্নটা কেমন ভাবে দেওয়া আছে তার ভিত্তিতে আমি মানটাকে সিলেক্ট করবো, বোঝা গেল। তাহলে এসটিপি বলে দেওয়া মানেই কিন্তু এই মানগুলো দিয়ে দেওয়া বাই ডিফল্ট, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে চলে আসি। এই যে আমাকে বলছে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন, তার মানে এসটিপি বলে দিয়েছে মানেই আমাকে এর প্রেসার এবং এর টেম্পারেচার বুঝে নিতে হবে। ঠিক আছে, অপরিবর্তিত উষ্ণতায়, তাহলে আমার উষ্ণতা নিয়ে মাথা ব্যথা নেই, প্রেসার নিয়ে মাথা ব্যথা আছে। তাহলে আমাদের এসটিপিতে আয়তনটা কত বলছে, আয়তন বলছে 52 মিটার কিউব, এবং তাহলে এসটিপিতে আমাদের প্রেসারটা কত হবে, প্রেসারটা ধরে নিই তাহলে আমাদের 1 এটিএম চাপ হবে। ঠিক আছে, এইবার আমাকে বলছে কি যে অপরিবর্তিত উষ্ণতায়, মানে উষ্ণতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে উষ্ণতার কথা ভুলে গেলাম। এত সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে আমাকে কি বলছে চাপটা দিয়েছে কত বলছে 104 সেন্টিমিটার এইচজি চাপ। তাহলে যদি এটা 104 সেন্টিমিটার এইচজি চাপ হয় তাহলে আমি এখানে প্রেসারটা কত নেব, 76 সেন্টিমিটার এইচজি চাপ নেব। ওই যে বললাম আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে এসটিপিতে প্রেসারটা 1 এটিএম চাপ হতে পারে, 76 সেন্টিমিটার এইচজি চাপ হতে পারে, 760 মিলিমিটার চাপ হতে পারে। এবার আমি দেখছি যে আমার প্রশ্নে এই সেন্টিমিটার এইচজি চাপের মানটা নেওয়া হচ্ছে, তাহলে আমি আমার প্রেসারের মানটাও কত বসাবো, 76 সেন্টিমিটার এইচজিটাই বসাবো, বোঝা গেল। এবার আমাকে প্রশ্ন কি করছে, বলছে গ্যাসটির আয়তন কত হবে, তার মানে অন্তিম উষ্ণতাটা আমাকে কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। তাহলে আমি কি করব, আমি এবার শুধু ভাববো যে আমার কাছে কি কি আছে, আমার কাছে ভি আছে, পি আছে, এই দুটো জিনিস রয়েছে। তাহলে আমি কি জানি, আমি ওই একটা ফর্মুলা বলতে বলেছিলাম যে P1 V1 by T1 is equal to P2 V2 by T2, এই ফর্মুলাটা বলতে বলেছিলাম। এখান থেকে আমি শুধু চেক করে দেখি যে তাহলে P1
আমাদের ভি ওয়ান রয়েছে, তাহলে কি হবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা কোথায় পড়েছিলাম আমরা? এটা পড়েছিলাম আমাদের বয়েলের সূত্রে। তাহলে আমি এবার শুধু মানগুলোকে বসিয়ে দেবো। তাহলে মান কে কে আছে? P1 কত আমাদের 76, V1 কত? V1 আমাদের 52, P2 কত? P2 আমাদের 104, এবং V2 কত? V2 আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমি V2 বার করে নেবো। তাহলে V2 কত হবে আমার? 104টার দিকে ভাগে চলে যাবে। তাহলে কত হবে? 76 গুণ 52 আর এদিকে ভাগে 104। এবার কি আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে 52কে আমি 2 দিয়ে কাটলেই, সরি 52কে 2 দিয়ে গুণ করলেই 104 চলে যাবে। তাহলে তাই আনবো। আর 2 দিয়ে যদি আমি 76কে কাটি তাহলে কত হবে? 3 আর এদিকে 8, তার মানে কত আসছে? এটা 38। তাহলে 38 আমাদের কি আসছে? আয়তন। আয়তনটা কিসে ছিল আমাদের? আয়তন ছিল মিটার কিউবে। তাহলে উত্তরটা আমার কিসে আসবে? মিটার কিউবে। তাহলে আমি কি লিখবো? অতএব নির্ণেয় আয়তন 38 মিটার কিউব। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটাও কি সলভ হয়ে গেল? হয়ে গেল। খুব কি ইজি ছিল? ইজি ছিল। তারপরের প্রশ্ন দেখা যাক। এই প্রশ্নটা আমাকে বলছে কোনো গ্যাসের 1 গ্রাম, তার মানে কি দিয়েছে? গ্যাসের ভর দিয়েছে। তাহলে কি লিখবো? যে গ্যাসের ভর ডাব্লু সেটা কত? সেটা হচ্ছে আমাদের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে আমাকে উষ্ণতা দিয়েছে। তাহলে উষ্ণতা টেম্পারেচার টি সেটা আমাদের কত? 7 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেলসিয়াসে রাখলে তো হবে না, আমাকে কি করতে হবে? 7-এর সাথে 273 যোগ করে তাকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে কেলভিনে আনলে কত হবে আমাদের? 280 কেলভিন। বোঝা গেল? তারপর বলছে 2 ATM চাপে, তাহলে আমাকে চাপটা দিয়েছে। তাহলে চাপ কত? চাপ ই হচ্ছে আমাদের 2 ATM। তারপর বলছে 410 ml আয়তন অধিকার করে, তার মানে আমাদের কি দিয়েছে? আমাদের কিন্তু আয়তন দিয়েছে ভি, সেটা বলে দিয়েছে 410 ml। এবার আমাকে বলছে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আচ্ছা, এই মোলার ভর জিনিসটা কি? তাহলে এই যে মোলার ভর সেটা কোথায় থাকে? সেটা থাকে আমাদের এম এ। আচ্ছা, এই এমটা মোলার ভর, আমি তো জানতাম আণবিক ভর। হ্যাঁ, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই। এবার এই স্লাইডটায় আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আমাদের একটা CO2 মলিকিউল বা একটা অণু। এইবার একটা কার্বনের ভর কত? 12, আর একটা অক্সিজেনের ভর কত? 16। তার মানে CO2 এর ভর কত? CO2 এর ভর যেটাকে আমরা m দিয়ে ডিনোট করি সেটা কত হবে? সেটা 1 গুণ 12, মানে একটা কার্বন আছে তাই 1 গুণ 12, এবং দুটো অক্সিজেন আছে তাই 2 গুণ 16। তার মানে আসছে কত? আসছে আমাদের 44। তাহলে এইটা যেটা লিখি না যে m ইজ ইকুয়াল টু 44, এটা কি? এটা আমাদের হচ্ছে আণবিক ভর। যেটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমাদের আপেক্ষিক আণবিক ভর। যখন আমরা ক্লাস 11-এ উঠবো তখন স্পেসিফিক্যালি পড়বো। তাহলে আমরা আমাদের সিলেবাসে m ইজ ইকুয়াল টু যে 44 লিখি, যে আণবিক ভর 44, তাহলে এটা কি? অ্যাকচুয়ালি আপেক্ষিক আণবিক ভর। আর একটা হয় আমাদের মোলার ভর। তা মোলার আয়তন মানে কি বলেছিলাম? মোলার আয়তন মানে আমি বলেছিলাম যে 1 মোল কোনো পদার্থের আয়তন কত সেটাকে বলা হয় তার মোলার আয়তন। মোলার ভর মানে কি? মোলার ভর মানে 1 মোল কোনো পদার্থের ভর কত সেটা হচ্ছে আমাদের মোলার ভর। সেটা কিছুই না, এই সংখ্যাটাই, শুধু তার একটা একক থাকবে গ্রাম পার মোল। কেন? কারণ ওই যে 1 মোলের কত ভর? ভর আসে গ্রামে। আর 1 মোল, তাহলে কি 1 মোলের কত গ্রামে ভর সেটাই হচ্ছে তার মোলার ভর। যদি আমাদেরকে কখনো বলে গ্রাম আণবিক ভর, যদি বলে গ্রাম আণবিক ভর, তাহলে আমি কি করব? তাহলে কিছুই বলবো না, 44 শুধু গ্রাম বলবো, আর কিছু বলবো না। যদি কখনো বলে অ্যাবসলিউট মলিকুলার মাস, আমরা যখন উঁচু ক্লাসে পড়বো তখন বুঝবো অ্যাবসলিউট মলিকুলার মাস, ঠিক আছে? মলিকুলার মাস, তখন আমরা কি বলবো? তখন সংখ্যাটা একই থাকবে 44, শুধু এককটা বদলে যাবে, তখন এমইউ হয়ে যাবে। তার মানে মেন খেলাটা কোথায়? মেন খেলাটা কিছুই না, আমি এম এর মানটাই বার করবো মোলার ভরের জন্য, করে শুধু উত্তরটা রিপোর্ট করব গ্রাম পার মোলে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ওখান থেকে আমরা পরবর্তীকালে পাই না যে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটি। তাহলে এই যে এখানে এমটা আসে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি মোলার ভরই হয়, ঠিক আছে? কারণ আমরা যদি এখানে আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস লাগাই তাহলে কিন্তু ওটা গ্রাম পার মোলেই আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অঙ্কটা কই? সেখানে যাওয়া যাক। স্লাইডটা কই গেল? এবার আমাদের তাহলে মোলার ভর আমি এম থেকে পেয়ে যাবো। তাহলে এখন আমি কোন ফর্মুলা লাগাতে পারি? আমার কাছে রয়েছে কি সেগুলো আগে দেখে নিই। আমার কাছে ডাব্লু রয়েছে, আমার কাছে টি রয়েছে, আমার কাছে পি রয়েছে, আমার কাছে ভি রয়েছে। তাহলে এগুলো দিয়ে একটাই ফর্মুলা আছে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। কিন্তু এখানে তো আমাদের ডাব্লু নেই। আমি যদি একটু বুদ্ধি লাগাই তাহলেই পেয়ে যাবো। পিভি ইজ ইকুয়াল টু এন মানে কি? এন মানে ডাব্লু বাই এম ইন্টু আর টি। এবার আমাকে কার মান বার করতে হবে? আমাকে এখান থেকে এম এর মান বার করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এম এর মানটা যখন বার করতে হবে তাহলে আমি এম এর রাশিমালাটা বের করে নিই। তাহলে এমটা এদিকে যে ভাগে আছে ওদিক গেলে তাহলে কি হবে? গুণে চলে যাবে। আর পিভি এদিকে গুণে আছে তাহলে এদিকে আসলে কি হবে? ভাগে চলে যাবে। তাহলে কি হবে? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ভি, ঠিক আছে?
এইবার আমাকে একটা কথা বুঝতে হবে যে এখানে আমার কার দরকার, এখানে আমাদের আর এর মানটা দরকার। আর এর মান আমি কি নেবো, জুল পার মোল ওইটা নেবো না, আমি নেবো কোনটা, 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার, তারপর কি হয় মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কেন এটা নিলাম, কারণ আমাদের এখানে যে এটিএম রয়েছে সেটাই কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া মানটায় ব্যবহৃত। আমাদের এই যে লিটার রয়েছে সেটাই কিন্তু আমাকে এখান থেকে আনতে হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে তো আমাদের লিটার নেই, কিন্তু আমি যদি এই মানটা ব্যবহার করতে যাই আমার তো লিটার লাগবে। তাহলে আমি কি করবো, এই যে 410 এমএল, এমএল থেকে আমি যদি কখনো লিটারে যেতে যাই তাহলে কি করতে হবে, আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 410 এমএল এর জায়গায় লিখবো 410 ডিভাইডেড বাই 1000 লিটার। বোঝা গেল? এইবার আমি তাহলে প্রত্যেকের মান সহ বসাবো, পুরো একক সহ মান সহ বসাবো। তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে আমাদের 1 গ্রাম, গুণ আর মানে কত, আর মানে হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি মানে কত, টি মানে আমাকে বলছে 280 কেলভিন, কত, 280 কেলভিন। ঠিক আছে। আচ্ছা নিচে কি আছে, পি, পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের 2 এটিএম, গুণ আমাদের ভি, ভি মানে কত, 410/1000। তাহলে 410/1000, তাহলে ভাগের ভাগ থাকলে কি হয়, সেটা গুণে চলে যায়, তাহলে কি হবে, ওপরে গুণ চলে যাবে, আর তার এককটা কি, লিটার। এবার দেখি তো এককগুলো কাটাকাটি হবে সব ঠিক আসছে কিনা। লিটার দিয়ে লিটার কেটে গেল, ঠিক আছে। এটিএম দিয়ে এটিএম কেটে গেল, ঠিক আছে। আমাদের এখানে গ্রাম পড়ে রইলো, কেলভিন ইনভার্স দিয়ে কেলভিন ইনভার্স কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি এখানে গ্রাম, আর এখানে কি পার মোল। তাহলে এই যে গ্রাম পার মোল এটাই আমাদের এম এর একক না, তাহলে কি ঠিক আসছে। তাহলে আমি যদি একক সহ বসাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের উত্তরটা ঠিকই আসছে। তাহলে আমাদের এককটা কি আসছে, গ্রাম পার মোল। এবার তাহলে আমাকে শুধু মানটা বার করতে পারলেই হয়ে গেল। তাহলে মানটা এখানে কত, একের সাথে 0.082 আছে, মানে 0.082 কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 82। তাহলে উপরে থাকলো 82, এদিকে রয়েছে কত, 280, তাহলে এদিকে পড়ে রয়েছে 280, ডিভাইডেড বাই কত, এদিকে 2 আর এদিকে 410, তাহলে 2 আর এদিকে 410। আচ্ছা একটা শূন্য একটা শূন্য কাটা গেল। আচ্ছা 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসবে, 41, 41 দিয়ে 41 কাটা গেল, তাহলে পড়ে রইলো কত, 28, এবং এককটা কি, এককটা হচ্ছে গ্রাম পার মোল। তাহলে অতএব নির্ণেয় মোলার ভর সেটা কত, 28 গ্রাম পার মোল। তাহলে আমাদের কি খুব ইজিলি গাণিতিক সমস্যা 07 সেটা কি সলভ হলো, হলো। আমরা কি মোলার ভর বুঝতে পারলাম, আশা করি বোঝানো সম্ভব হলো। তারপরের প্রশ্ন আমাকে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির উষ্ণতা কত হবে। তাহলে ধরে নিতে হবে যে প্রথমে কি ছিল আর পরে কি ছিল। তাহলে আমি পেজটাকে ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে এখানে লিখবো যে প্রথমে কি ছিল, আর এখানে লিখবো যে পরে কি হলো। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তার মানে আমাদের প্রাথমিক উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 যোগ 273, 273 কেলভিন। তাহলে পরে কত হবে, পরে আমাদের কত হবে সেটাই জিজ্ঞাসা করছে, তাহলে টি টু হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক। আচ্ছা আমাদের প্রথমে প্রেসার মানে পি 1 প্রাথমিক চাপ, সেটা আমাদের ধরে নি যে পি, তাহলে আমাকে পরে বলছে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে আমাদের পরে কত হয়ে যাবে, পরে হয়ে যাবে আমাদের 2p। আচ্ছা তারপর বলছে আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে প্রথমে যদি আয়তনটা আমাদের ভি হয়ে থাকে, পরে তাহলে আয়তনটা কত হয়ে যাবে, ভি/2 হয়ে যাবে। বোঝা গেল? এইবার তাহলে আমাদের এই পি, ভি, টি এগুলো নিয়ে কোন ফর্মুলা হয় সেটা ভাবতে হবে, সেটা ভাবতে পারলেই কি আমাদের ফর্মুলার কাজ হয়ে যাবে। তাহলে আমি কি বলবো যে P1V1/T1 এটাই একমাত্র ফর্মুলা যেখানে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তাহলে আমি এবার শুধু মানগুলো বসাবো। তাহলে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে P, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে V, T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 273। আচ্ছা এখানে P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 2P। আচ্ছা আমাদের V2 এর মান কত, V2 এর মান হচ্ছে V/2, আর T2 এর মান কত, T2 এর মান আমাকে বার করতে হবে, কার মান বার করতে হবে, T2 এর মান বার করতে হবে। এবার দেখবো যে বাকিরা কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ যাবে। এখান দিয়ে ভি আর ভি কি কাটা যায়, গুণে গুণে রয়েছে, কাটা যায়। এখান দিয়ে 2 আর 2 কি কাটা যায়, কাটা যায়। এখান দিয়ে পি আর পি কি কাটা যায়, গুণে গুণে রয়েছে, তাহলে কাটা যায়। তাহলে টি2 এর মান কত আসছে, টি2 এর মান তাহলে কিন্তু আসছে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যে অন্তিম তাপমাত্রা, সেই অন্তিম তাপমাত্রার মানটাও কত আসবে, 0 ডিগ্রি বা 273 কেলভিনই। তাহলে আদৌ কিন্তু আমাদের কোনো উষ্ণতার পরিবর্তন ঘটবে না। ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন বলছে স্থির চাপে, তার মানে চাপটা আমার স্থির রাখা হচ্ছে, নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 540 ডিগ্রি করা হয়েছে। তার মানে আমাদের কি প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 যোগ 273 এত কেলভিন, তার মানে 273 কেলভিন। তাহলে এটা পেয়ে গেলাম। তারপর অন্তিম উষ্ণতা কত, অন্তিম উষ্ণতা আমাকে বলছে 546 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ডিগ্রি সেলসিয়াস দিয়ে কাজ করা যাবে না, তাহলে কত করবো, 546 যোগ 273 কেলভিন। তাহলে এটা কত আছে, 3 আর 6 9,
7 আর 4 11, 1 হাতে 1, 5 আর 2 এর 7, এদিকে 8, তাহলে 819 কেলভিন। তাহলে আমাদের প্রাথমিক উষ্ণতার অন্তিম উষ্ণতা পেয়ে গেলাম। গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তার মানে অন্তিম আয়তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন, সেটা আমাকে বার করতে বলছে। তাহলে আমি করব। তাহলে আমি জানি যে T1 T2 V1 V2, এটা দিয়ে কোন ফর্মুলা আছে? তাহলে আমি জানি যে V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2, এটা একটা ফর্মুলা হয়। আর কোনো ফর্মুলা তো আমি জানি না যে এই জিনিসগুলোকে কনসিস্ট করে কিনা। তাহলে এই একটাই ফর্মুলা জানি, তাহলে আমি শুধু মানগুলোকে বসাবো। তাহলে V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2, কিন্তু আমার লাগবে কি? আমার লাগবে V2 বাই V1, তাহলে আমি উল্টে দেবো। তাহলে V2 বাই V1, তাহলে এটাও উল্টে যাবে। তাহলে এখানে কত হবে? T2 বাই T1। এবার মানটা বসাই। T2 মানে কত? T2 মানে হচ্ছে 819। আর T1 মানে কত? T1 মানে হচ্ছে 273। এবার আমি লাস্টের ডিজিটটা দেখবো, ওটাই আমাদের জন্য হিন্টস। এই যে লাস্টে আছে কত? 3, আর লাস্টে আছে কত? 9, তাহলে 3 তিরিককে 9। তাহলে আমি ভেবে দেখি যে 3 দিয়ে কাটা যাবে কিনা। 3 তিরিককে 9 মিললো, 3 সাতকে 21, তাহলে 1 হাতে 2, 3 দুগুণি 6 আর 2 এ 8, হ্যাঁ মিলে যাচ্ছে। তার মানে এটা দিয়ে এটাকে 3 ঘর কাটা যাবে। তার মানে এক্স্যাক্টলি উত্তরটা কত হবে? 3। তার মানে 3 ডিভাইডেড বাই 1। 3 মানে কি? 3 ডিভাইডেড বাই 1। তার মানে V2 is to V1 কত? V2 is to V1 হচ্ছে 3 is to 1। তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে নির্ণেয় অনুপাত 3:1। বোঝা গেল? কারণ আমাকে কি বলেছে? অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তন, তাই অন্তিম আয়তনকে উপরে রাখতে হবে, প্রাথমিক আয়তনকে নিচে রাখতে হবে। বোঝা গেল? যদি বলতো প্রাথমিক আয়তনের সাথে অন্তিম আয়তন, তাহলে কি করতাম? প্রাথমিক আয়তন উপরে, অন্তিম আয়তন নিচে। বোঝা গেল? তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর কি? 3:1। এবারে আমাদের 10 নম্বর অঙ্কে আসা যাক। 10 নম্বর অঙ্ক কি বলছে? যে আমাদের -13°C উষ্ণতায়, এটা 520 হবে, -13°C উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে আছে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে এত হয়। তার মানে আমি কি বুঝছি? যে এত উষ্ণতা প্রথমে ছিল, তখন এত আয়তন ছিল, পরে আমি গ্যাসটাকে উত্তপ্ত করেছি, মানে কি উষ্ণতা বাড়িয়েছি, তখন আয়তনটা এত হয়েছে। তাহলে অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস, এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমি কি বুঝবো? যে আমাদের প্রাথমিক উষ্ণতা সেটা কত? -13°C। এবার -13°C কি করে আনবো আমি? সেটাকে তো কেলভিন করতে হবে। তাহলে কি করবো? 273 দিয়ে যোগ করে দেবো। তাহলে -13 যোগ 273, তাহলে কত আসছে? এটা 260 কেলভিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার অন্তিম উষ্ণতা কত? সেটাই আমাকে বার করতে হবে। আচ্ছা, আমাদের প্রাথমিক আয়তন কত? সেটা হচ্ছে আমাদের 520 সেন্টিমিটার কিউব। সেটা কি? 520 সেন্টিমিটার কিউব। এবং অন্তিম উষ্ণতা, অন্তিম আয়তন কত? সেটা আমাদের 700 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? তাহলে আমাদের এখন কি কি রয়েছে? আমাদের হাতে রয়েছে T1 T2 V1 V2। কোন ফর্মুলা হয় এগুলো দিয়ে? আমাদের একটাই ফর্মুলা হয়, কি? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তাহলে মানগুলো বসাবো। V1 কত? V1 আমার 520। T1 কত? T1 আমার 260। ঠিক আছে? আচ্ছা, V2 কত? অনেকে ভাবলে যে হুট করে আবার এখানে V2টা ওদিক পাঠিয়ে দিলাম, একই বিষয়, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে? V2 মানে কত? V2 মানে হচ্ছে আমাদের 700। আর T2 মানে কত? T2 আমাকে বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি কি এখানে কোথাও কাটাকাটি করতে পারছি? পারবো। 260 দিয়ে আমি যদি 520 কে কাটি, 26 দুগুণি 52, তাহলে কত হবে? 2 পড়ে থাকবে। তাহলে আমার এখান থেকে টিটুর মানটা কত দাঁড়াচ্ছে? টিটুর মান দাঁড়াচ্ছে, টিটু এদিকে গুণ চলে যাবে, তাহলে টিটু এদিকে গেল, আর 2টা তাহলে এদিকে কি ভাগে আসবে। তাহলে কত হবে? এটা 700 ডিভাইডেড বাই 2, তার মানে কত আসছে? এটা 350 আসছে। তাহলে 350 উত্তরটা কিসে আসবে? এটা কেলভিনে ছিল, তাহলে উত্তরটা কত আসবে? কেলভিন। কিন্তু উত্তর আমার কাছে চেয়েছে কত? সেলসিয়াস। তার মানে আমাকে ফাইনাল উষ্ণতাটা 350 কেলভিন তো পেলাম, সেটাকে সেলসিয়াসে করে তারপর বলতে হবে। তাহলে কি করব? কেলভিন থেকে সেলসিয়াসে যেতে গেলে 273 বিয়োগ করতে হয়, তাহলে এত আমাকে ডিগ্রি সেলসিয়াস বের করে দিতে হবে। তাহলে আমি যদি 3 দিয়ে করি, তাহলে 7, 7 সাথে 14, তাহলে কত? 77 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমার কাছে কত? 77 ডিগ্রি সেলসিয়াস। কি করলাম বোঝা গেল? আমাদের অঙ্কের যখন উত্তর আসবে সেটা কিসে আসবে? সেটা আসবে কেলভিনে। কিন্তু আমাকে উত্তর চেয়েছে কিসে? সেটা চেয়েছে যে কত ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমাকে কেলভিন থেকে সেলসিয়াস আনতে হবে। আর কেলভিন থেকে সেলসিয়াস করতে গেলে কি করতে হবে? -273 করতে হবে। যখন আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাই তখন +273 করি, যখন কেলভিন থেকে আমি সেলসিয়াসে যেতে যাব তখন -273 করতে হবে। তাহলে উত্তরটা কত হবে আমাদের? 77 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে এটা আমাদের প্রাথমিক তাপমাত্রা, এটুকু তো বুঝলাম। তাহলে T1 কত আমাদের? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাকে বলছে যে পরে দ্বিগুণ হয়ে যায়, তার মানে একটা আমাদের প্রাথমিক, একটা আমাদের অন্তিম। তাহলে প্রাথমিক গুলোকে ধরে নিই, যে আমাদের প্রথমে প্রেসারটা আমাদের আছে P, এবং প্রথমে আমাদের আয়তনটা আছে V। এবার আমাকে বলছে পরে চূড়ান্ত তাপমাত্রাটা বার করতে হবে। চূড়ান্ত তাপমাত্রা কত? মানে আমাদের অন্তিম তাপমাত্রা কোশ্চেন মার্ক। কিন্তু আমাদের বলছে যে চাপ
এবং আয়তন দুজনেই কি দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের অন্তিম চাপটা কত হবে, 2p হয়ে যাবে, আগে p ছিল, দ্বিগুণ হলে কত হবে 2p। এবং অন্তিম আয়তন সেটাও কত হবে, আগে v ছিল, তাহলে পরে কত হবে 2v। বোঝা গেল? এইবার তাহলে আমি এগুলো দিয়ে কি ফর্মুলা পাই, এগুলো দিয়ে আমার কাছে একটাই ফর্মুলা হয়, কি p1 v1 বাই t1 ইজ ইকুয়াল টু p2 v2 বাই t2। তাহলে এই ফর্মুলাতে আমি মানগুলো বসাবো, তাহলেই হয়ে যাবে। তাহলে p1 এর মান কত, p1 এর মান হচ্ছে আমাদের, আচ্ছা একটা সেকেন্ড, এই যে 0°C, আমাকে কি 0°C রাখলে হবে না, শূন্যর সাথে 273 যোগ করে ওকে কেলভিন করতে হবে, কারণ আমি কি বড় হাতের টি বলতে আমি শুধুমাত্র কেলভিনের মানটাকেই গ্রাহ্য করতে পারি। তাহলে p1 এর মান কত, p1 এর মান হচ্ছে p, তাহলে এখানে p বসালাম। v1 এর মান কত v, তাহলে এখানে v বসালাম। t1 এর মান কত, t1 এর মান হচ্ছে 273 গেল। p2 র মান কত, p2 র মান হচ্ছে 2p, এবং v2 র মান কত, v2 র মান হচ্ছে 2v, এবং নিচে পড়ে রয়েছে কত t2, t2 র মান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে কোনটা বার করতে হবে, আমাদের t2 র মান। এবার বাকিরা কি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কি করে যাচ্ছে, এখান দিয়ে p আর এখান দিয়ে p কাটা যায়, কারণ দুজনেই গুণে গুণে রয়েছে। এখান দিয়ে v আর এখান দিয়ে v কাটা যায়, কারণ দুজনেই সমান চিহ্নের এপাশে ওপাশে গুণে গুণে রয়েছে। আচ্ছা এখান দিয়ে 2 দুগুণী 4, আর এদিকে কত রয়েছে 273, তাহলে t2 তো এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কত হবে, গুণে চলে যাবে। এবং 273 দিকে ভাগ আছে, তাহলে ওদিক গেলে কি হবে, গুণে যাবে। তাহলে 2 দুগুণী 4, আর তার সাথে 273 গুণ, তাহলে কত আসছে 4 গুণ 273। তাহলে করলে কত হবে, 4 3 12, 2 4 সাথে 28 এর 8, ও 4 3 12 হাতে 1 ছিল, 4 সাথে 28, তাহলে এখানে 9, হাতে থাকলো 2, 4 দুগুণী 8, তাহলে 1092। তাহলে উত্তরটা কত আসলো, 1092 কেলভিন। তাহলে উত্তরটা আমি 1092 কেলভিন হিসেবে লিখতে পারি। অথবা আমি কি করতে পারি, এটাকে আবার ডিগ্রি সেলসিয়াসে করে দিতে পারি। তাহলে এক হয় আমি এটা উত্তর লিখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, কারণ আমাকে তো এখন বলে দেয়নি যে কিসে দিতে হবে। অথবা আমি বলবো যে আমাদের চূড়ান্ত উষ্ণতা যেটা এসছে 1092 কেলভিন, সেটার থেকে আমি কেলভিন থেকে আমি যদি ডিগ্রি সেলসিয়াসে দিতে গেলে কি করতে হবে, 273 বিয়োগ করতে হবে। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, সেটা তাহলে করলে কত আসে, 819°C। বোঝা গেল? তাহলে এটাও আমি অ্যান্সার দিতে পারি, যেটা আমার ইচ্ছা। ঠিক আছে, সময় থাকলে আমি ডিগ্রি সেলসিয়াস করে দেবো, কারণ আমাকে দিয়েছিল ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমি উত্তরটা ডিগ্রি সেলসিয়াসে করে দিলাম। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন বলছে 760 mmHg চাপে 0 ডিগ্রি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত। ঠিক আছে, তাহলে এগুলো সব প্রাথমিক কেস দিয়ে দিচ্ছে। একই চাপে, তার মানে চাপ নিয়ে কোনো চিন্তা নেই, তাহলে চাপের কথা বাদ দিলাম। এত তাপমাত্রায় কত আয়তন হবে, তার মানে এটা কি আমাদের প্রাথমিক তাপমাত্রা। তাহলে প্রাথমিক তাপমাত্রা আমি তাহলে কি লিখবো, T1। তাহলে আমাদের প্রাথমিক তাপমাত্রা কত হবে, T1 ইজ ইকুয়াল টু 0°C, তার মানে কত, 0 যোগ 273, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়, তাহলে কি 273 কেলভিন। আচ্ছা আমাদের অন্তিম তাপমাত্রা কত, 546°, তাহলে অন্তিম তাপমাত্রা কত, 546°। তাহলে কি করতে হবে, 546 যোগ 273, তার মানে কত আসছে আমাদের 800, কত এসেছিল যেন আগের বার করেছিলাম, 3 আর 6 আসছে 9, 7 আর 4 11, 819 কেলভিন। ঠিক আছে, এবার বলছে গ্যাসের আয়তন প্রথমে কত ছিল, প্রথমে ছিল 300 সেন্টিমিটার কিউব, তাহলে V1 কত হবে, 300 সেন্টিমিটার কিউব। এবং পরে বলছে আয়তনটা কত, তাহলে V2 আমাকে বার করতে হবে, তাহলে বার করব। তাহলে আমি এখন ফর্মুলা কি লিখতে পারি, এখন ফর্মুলা আমি লিখতে পারি যে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, তাহলে এখান থেকে V2 এর ফর্মুলা কি আসছে, V1 গুণ T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, আমাকে V2 বার করতে হবে তো, তাহলে T2 এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে, গুণে চলে যাবে, আর এদিকে T1 তো ভাগে রয়েছে, তাহলে মানগুলো এবার বসাবো। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 300, T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 819, এবং T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 273। এবার আমি ওই একই কাজ করব, এদিকে 3 রয়েছে, এদিকে 9 রয়েছে, তার মানে 3 তিরিককে কাটা যেতে পারে, তাহলে করে দেখবো। 3 তিরিককে 9, 3 সাথে 21 এর 1, হাতে 2, 3 দুগুণী 6 আর 2 8, হ্যাঁ তাহলে কাটা যাবে। তাহলে এটা দিয়ে কাটলে কত হবে 3, তাহলে 3 গুণ 3 কত হবে আমাদের 900, তাহলে কত আসছে এদিক দিয়ে 900। আচ্ছা এটা কি আমাদের আয়তন বেরোচ্ছে, আয়তনের একক কি দেওয়া ছিল, সেন্টিমিটার কিউব, তাহলে উত্তরটাও কিসে হবে, সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, নির্ণেয় গ্যাসের আয়তন 900 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? আচ্ছা একটা কথা ভালো করে বুঝে নাও, যখন তোমরা অঙ্কটা করবে তখন কিন্তু তোমাদেরকে লিখে করতে হবে। কিভাবে লিখবে, তাহলে তোমরা প্রথমে বলবে, আমি একটা করে দেখাচ্ছি। 13 নম্বর প্রশ্নটা পড়া যাক। বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত আয়তন অধিকার করলে, মানে এটা আমার একটা লাইন, যে এসটিপিতে একটা গ্যাস এত আয়তন অধিকার করে। বলছে কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি এত আয়তন অধিকার করবে। তাহলে এটা আমাদের ফার্স্ট পার্ট এবং এটা আমাদের সেকেন্ড পার্ট। তাহলে ফার্স্ট পার্টে আমাকে বলছে যে এসটিপিতে, এবার যখনই এসটিপিতে বলছে তাহলে আমাদের প্রাথমিক চাপ কত হবে,
তাহলে এসটি পেতে যখনই আমি প্রাথমিক চাপ ভাবতে বসবো, তাহলে চাপটাকে আমি লিখতে পারি P1 তো লিখলাম, এবার আমি কত বলবো? তাহলে আমি বলবো যে আমাদের 1 এটিএম চাপ। আমায় তো এখানে কিছু বলে দেয়নি, তাহলে আমার ইচ্ছা আমি 1 এটিএম চাপ লিখতে পারি, আমি 76 সেন্টিমিটার এইচজি চাপ লিখতে পারি, বা আমি 760 মিলিমিটার এইচজি চাপ লিখতে পারি। আমার ইচ্ছা, আমি 1 এটিএম চাপ লিখলাম, এটাই সব থেকে ছোট লিখতে লাগে। ঠিক আছে, এবার আমাকে বলছে আচ্ছা স্ট্যান্ডার্ড আমাদের প্রেশার গেল, এবার স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আমি তাহলে প্রাথমিক উষ্ণতাটা কত ধরবো? উষ্ণতা আমার তাহলে কত হয় এসটিপিতে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 + 273 করলে আমি কেলভিন পাবো, তার মানে 273 কেলভিন, এটাও পেয়ে গেলাম। তারপর আমাকে বলছে যে আমাদের প্রাথমিক আয়তনটা কত ছিল তখন? 273 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের প্রাথমিক আয়তন বা V1 সেটা কত তাহলে? সেটা তাহলে আমাদের 273 সেন্টিমিটার কিউব। তাহলে আমি আমাদের প্রাথমিক কন্ডিশনগুলো পেয়ে গেলাম। এবার তাহলে আমি আমার অন্তিম দশাগুলো লিখবো। তাহলে অন্তিম দশা কি? কত চাপে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তার মানে উষ্ণতা এখন বদলে কত হলো? আমাদের অন্তিম উষ্ণতা বদলে দাঁড়ালো 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অন্তিম উষ্ণতা T2 সেটা হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? 27 যোগ 273 এত কেলভিন। তার মানে এটা কত হবে? এটা তাহলে হবে আমাদের 300 কেলভিন। বুঝা গেল? তখন গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। তাহলে তখন আমাদের অন্তিম আয়তনটা কত হচ্ছে? অন্তিম আয়তনটা আমাদের V2 যেটা, সেটা আমাকে বলছে 300 সেন্টিমিটার কিউব। এবং আমার কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা বলছে যে কত চাপে, তার মানে আমাকে অন্তিম চাপটা জিজ্ঞাসা করছে। তাহলে আমার যে অন্তিম চাপ মানে P2, সেটা কিন্তু আমার কাছে কোয়েশ্চেন মার্ক। তাহলে প্রথমে কিন্তু আমি এগুলো লিখে দেবো। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি কি করব? এবার তাহলে আমি লিখবো যে কোন ফর্মুলা কাজে লাগাবো আমি। তাহলে আমার কাছে P1 আছে, P2 আছে, V1 আছে, V2 আছে, T1 আছে, T2 আছে। তাহলে P1 V1 T1 এটা দিয়ে কোন ফর্মুলা লাগে? আমাদের চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র। তাহলে আমি কি লিখবো? তাহলে লিখবো যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই, বা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই ফর্মুলাটা কি পাই আমরা? আমরা পাই যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, এটাই আমরা পাই। তাহলে এবার আমরা শুধু মানটা বসিয়ে দেবো, মান বসালেই আমাদের কাজ মিটে যাবে। তাহলে P1 এর মান কত? তাহলে আমি P1 এর মান দেখে নেবো। P1 এর মান আমাদের 1 এটিএম, তাহলে আমি 1 বসাবো। V1 এর মান কত দেখে নিই। V1 এর মান আমাকে বলছে 273, তাহলে আমি কত বসাবো? 273। T1 এর মান কত দেখে নেওয়া যাক। T1 এর মান আমাদের 273 কেলভিন, তাহলে আমি কত বসাবো? 273। আচ্ছা, আমাদের P2 এর মান কত দেখে নেওয়া যাক। P2 আমাদেরকে বার করতে হবে, তাহলে P2 ই আমাদের নির্ণায়ক জিনিস। এবং V2 কত? V2 হচ্ছে আমাদের 300 সেন্টিমিটার কিউব, তাহলে V2 র জায়গায় কত বসাবো? 300। আচ্ছা, T2 র জায়গায় কত বসাবো? T2 আমাদের 300 কেলভিন, তাহলে এখানেও কত বসবে? 300 বসবে। আচ্ছা, তাহলে আমাকে বার কার কথা করতে হবে যে কত চাপে আমার বেরোবে, মানে আমাদের অন্তিম চাপটা। তাহলে বাদ বাকিরা কি কাটা যাচ্ছে? হ্যাঁ, এখানে 273 কেটে যাচ্ছে, 300 কেটে যাচ্ছে। তাহলে পড়ে রয়েছে কি? পড়ে রয়েছে আমাদের P2 ইজ ইকুয়াল টু, শুধু 1 পড়ে রয়েছে, তাহলে কি 1। আচ্ছা, এই একটা কি ছিল? এই একটা ছিল আমাদের P1 কত ছিল? P1 ছিল 1 এটিএম চাপ। তাহলে এই যে P2 বেরোলো, P2 ও কি বেরোলো? P2 ও বেরোলো তাহলে 1 এটিএম চাপ। তাহলে আমি কি লিখবো? লিখবো যে অতএব নির্ণেয় চাপ ইজ ইকুয়াল টু 1 এটিএম বলে অ্যান্সার। তাহলে এরকম ভাবে কিন্তু আমাকে সম্পূর্ণ কোয়েশ্চেনটা কমপ্লিট করতে হবে, যাতে আমাদের কোনো নাম্বার কাটার কোনো জায়গাই না থাকে। ঠিক আছে? যখনই আমরা এগুলো লিখবো না যে এখানে P1 V1 T1, তাহলে আমাদেরকে সবসময় মেনশন করতে হবে যে এগুলো কি। প্রাথমিক চাপ P1, প্রাথমিক উষ্ণতা T1, অন্তিম উষ্ণতা আমাদের T2, অন্তিম চাপ আমাদের P2 যেটা আমাদের কোয়েশ্চেন মার্ক, মানে আমাকে বার করতে হবে। এরকম ভাবে লিখে লিখে দেখাতে হবে, যাতে আমাদের এক্সামিনার কাটার কোনো জায়গাই পাবে না নাম্বার। সমস্ত নাম্বার আমরা 100% পাবো এবং আমাদের 90/90 এর টার্গেট ফুলফিল হবে। তারপর কি বলছে যে 770 mmHg চাপে এত উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত। তার মানে এটা কি? আমাদের প্রাথমিক চাপ, এটা প্রাথমিক উষ্ণতা, এটা আমাদের প্রাথমিক আয়তন। ওই উষ্ণতায়, তার মানে উষ্ণতা নিয়ে কোনো চিন্তা নেই, তাহলে উষ্ণতার কথা বাদ দিলাম। এত চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করে। তার মানে কি? প্রথমে আমাদের প্রাথমিক চাপ হচ্ছে 770 mmHg। ঠিক আছে? তারপর তখন আমাদের প্রাথমিক আয়তন কত? তখন আমাদের প্রাথমিক আয়তন তাহলে 75 সেমি কিউব। তারপর বলছে এত চাপ, তার মানে কি? ওটা আমাদের অন্তিম চাপ। তাহলে অন্তিম চাপ কত? 750 mmHg। তখন বলছে আয়তন কত? তাহলে সেটা কি? আমাদের অন্তিম আয়তন। তাহলে সেটা আমাদের কাছে প্রশ্ন। তাহলে আমি এবার ফর্মুলা কি বসাবো? তাহলে আমার ফর্মুলা আমরা জানি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা কিসের ফর্মুলা? বয়েলের ফর্মুলা।
তাহলে এবার এখান দিয়ে P1 কত হবে? P1 হবে আমাদের 770। V1 কত? V1 হচ্ছে আমাদের 75। P2 কত? P2 হচ্ছে আমাদের 750 এবং V2 আমাকে বার করতে হবে। তাহলে V2 কত আসবে? 750, তাহলে এদিকে ভাগে চলে আসবে। তাহলে কত আসছে? 770 গুণ 75 ডিভাইডেড বাই 750। তাহলে আমি কি বলতে পারি যে 75 দিয়ে 750 কে কাটলে 10 আসে, আর শূন্য দিয়ে একটা শূন্য যদি কেটে যায় তাহলে উত্তরটা কত আসছে? 770 কে 10 দিয়ে কাটলে 77। তাহলে V2 র মানটা কত আসবে? যেহেতু এটা সেন্টিমিটার কিউবে ছিল তাহলে এটাও কিসে আসবে? সেন্টিমিটার কিউব। তাহলে নির্ণেয় আয়তন 77 সেন্টিমিটার কিউব। আমাকে কিন্তু এগুলোতে লিখে দেওয়া উচিত, যেগুলো কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। ঠিক আছে? তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত? তাহলে প্রাথমিক তাপমাত্রা কত? প্রাথমিক তাপমাত্রা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। শূন্যর সাথে 273 যোগ করলে 273 আসবে। আমাকে বলছে অন্তিম তাপমাত্রা কত, তার মানে T2 আমার কাছে প্রশ্ন। আচ্ছা, আর কি দিয়েছিল আমাকে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন স্থির চাপে উত্তপ্ত করা হয়েছে, তাহলে চাপ নিয়ে চিন্তা নেই, আয়তনকে দ্বিগুণ করা হয়েছে। তার মানে প্রাথমিক চাপ কত? প্রাথমিক চাপ ধরি আমরা V1, প্রাথমিক আয়তন কি আমরা ধরি V1, এবং অন্তিম আয়তন তাহলে কত? V2। তাহলে আমি এখান দিয়ে কি ফর্মুলা বানাতে পারবো? আমার কাছে আছে V1 V2 T1 T2, তাহলে কি ফর্মুলা হয়? তাহলে আমাদের V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। বোঝা গেল? তাহলে V1 কত? V2 কত? 2V। T1 কত? 273। আর T2 আমাকে বার করতে হবে। তাহলে কাকে বার করতে হবে? T2 কে বার করতে হবে। বাকিদের মধ্যে কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ এখান দিয়ে V কাটি যাচ্ছে। তাহলে T2 কত হবে? T2 এদিকে ভাগে আছে, ওদিকে গেলে কি হবে? গুণে চলে যাবে। তাহলে T2 গুণে চলে আসলো, আর 2 এদিকে ভাগে ছিল ওদিকে, তাহলে কি 273 এর সাথে গুণ চলে যাবে। তাহলে 273 গুণ 2, তার মানে কত আসছে? 546। তার মানে 546 কেলভিন কিন্তু আমাদের ফাইনাল টেম্পারেচার। তাহলে আমাদের অন্তিম তাপমাত্রা কত? 546 কেলভিন, অথবা 273 ডিগ্রি। 546 থেকে আমি যদি ডিগ্রি করতে যাই তাহলে কত করতে হবে? 273 বিয়োগ করতে হবে, বললে কত আছে? 273 ডিগ্রি। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে প্রমাণ চাপ ও উষ্ণতা। এই যে প্রমাণ চাপ ও উষ্ণতা, তার মানে কি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, বাংলায় বলে দিয়েছে। তাহলে এই উষ্ণতায় 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা এত করা হলো। তার মানে প্রথমে এসটিপি বলেছিল, তাই তো? তাহলে তখন আমাদের প্রাথমিক উষ্ণতা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 0 যোগ 273, তার মানে 273 কেলভিন। ঠিক আছে? পরে উষ্ণতাটা কত করা হলো? পরে উষ্ণতাটা বাড়িয়ে 27 ডিগ্রি করা হলো। তাহলে 27 ডিগ্রির থেকে আমি যদি 273 যোগ করি তাহলে কত হবে আমাদের? 300 কেলভিন। তার মানে এটা আমাদের অন্তিম উষ্ণতা। ঠিক আছে? তারপর বলছে চাপটা অপরিবর্তিত রেখেছি, তাহলে চাপ নিয়ে চিন্তা নেই। প্রথমে আমাদের আয়তন কত ছিল? 91 সেন্টিমিটার কিউব, তাহলে V1 কত? 91 সেন্টিমিটার কিউব। এবং বলছে পরবর্তীকালে আয়তনটা কত হবে? তাহলে V2 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে এবার এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করে আমাকে বলবে যে এটার উত্তর কত হবে। কি ফর্মুলা লাগাবো? V1 V2 T1 T2 রয়েছে, যা এতবার লাগাচ্ছি তাই একই জিনিস করবো। তাহলে শুধু করতে হবে, করে আমাদের কি সলভ করতে হবে। তাহলে এটা আমি করে দিলাম না। তারপরের প্রশ্ন কি বলছে? যে 2 ATM চাপে, তার মানে আমাকে চাপটা দিয়ে দিয়েছে, তাহলে চাপ P কত আমাদের? 2 ATM। 300 কেলভিন উষ্ণতা, তার মানে আমাকে কি দিয়ে দিয়েছে? উষ্ণতা দিয়ে দিয়েছে। টি কত? 300 কেলভিন। এটা আমাকে কেলভিনেই দিয়েছে, তাই আমার কোনো চিন্তাও নেই। 64 গ্রাম অক্সিজেন গ্যাসের, তাহলে আমাকে কি দিয়েছে? আমাকে ভর দিয়েছে, তাই তো? কার দিয়েছে? অক্সিজেনের। তাহলে অক্সিজেনের ভর দিয়েছে, তাই তো? তাহলে অক্সিজেনের ভর যদি দিয়ে থাকে 64 গ্রাম, আর ভর দেওয়া মানেই আমি বলেছি আণবিক ভর ক্যালকুলেট করতে। ঠিক আছে? তাহলে আণবিক ভরটা কত হবে অক্সিজেনের? অক্সিজেন কেমন হয়? অক্সিজেন হয় O2, এবং একটা অক্সিজেনের ভর হয় 16 করে। তার মানে অক্সিজেনের এম কত হবে? 2 গুণ 16 ইজ ইকুয়াল টু 32। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করছে যে গ্যাসের আয়তন কত? কি জিজ্ঞাসা করছে? যে গ্যাসের আয়তন কত? তাহলে গ্যাসের যদি আমাকে আয়তন জিজ্ঞাসা করে থাকে তার মানে কি জিজ্ঞাসা করছে? ভি ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি এগুলো সমস্ত কিছু লিখে নেব। এইবার আমি একটা কথা জানি যে যখন আমাদের ভর দিয়ে দেয় তখন আমরা জেনে থাকলে যে যৌগটা বা মৌলটা কে আছে, তাহলে আমরা তখন তার মোল সংখ্যা বার করি আণবিক ভর বার করে। তাহলে এন ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউ বাই এম করলে কত হবে? ডাব্লিউ আমাদের 64, এম হচ্ছে আমাদের 32, তার মানে কত? এন হচ্ছে আমাদের 2 মোল। তাহলে আমি এটা বার করে নিলাম আগের থেকে, যাতে আমার যখন আমি মানটা বসাবো তখন আমার সুবিধা হয়। এবার তাহলে আমার ফর্মুলা কি? এবার আমার ফর্মুলা তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার পিভি ইজ ইকুয়াল টু যে এনআরটি, এনআরটির জায়গায় আমি কি এন এর মানটা বসিয়ে দেবো। তাহলে পিভি ইজ ইকুয়াল টু কি হয়? পিভি ইজ ইকুয়াল টু হয় আমাদের এনআরটি, তাই তো?
এবার আমাকে কি বার করতে হবে, ভি বার করতে হবে। তাহলে আমি যদি ভি বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এন আর টি, আর এই যে পিটা গুণ আছে তাহলে পিটা কি ভাগে পাঠিয়ে দেবো। এবার আমি এক এক করে শুধু মানটা বসাবো, তাহলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এন মানে কি, এন মানে আমাদের 2 মোল, তাহলে আমি এখানটা বসিয়ে দিলাম যে 2 মোল। আচ্ছা, আর এর মান আমি কি নেব, আর এর মান নেবো আমি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কেন আমি এরকমটা করলাম, কারণ এই যে লিটার, আমার কিন্তু আয়তনটা তাহলে লিটারে আসবে, বোঝা গেল। এটিএম আমাদের কি, এই যে এটিএম এ আমার চাপটা দিয়েছে, তারপর আমাদের মোল, এই যে আমি মোল পাচ্ছি, এবং কেলভিন, এই যে আমার উষ্ণতাটা কেলভিনে দেওয়া আছে। তাহলে এই জন্য কিন্তু আমি এই মানটা নিচ্ছি, এখানে কিন্তু কোথাও আমাদের জুলের মানটা ফেভারেবল হবে না। তাহলে এবার এইখানে এই মানটা বসাবো, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এবং গুণে কি থাকবে আমাদের টেম্পারেচার, টেম্পারেচার কত 300 কেলভিন, তাহলে গুণে কি থাকছে 300 কেলভিন, ডিভাইডেড বাই পি, পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের 2 এটিএম। এবার দেখি তো আমাদের এককগুলো কাটা যায় কিনা। হ্যাঁ, এই যে আমাদের মোল আর মোল ইনভার্স কাটা গেল, কেলভিন ইনভার্স আর কেলভিন কাটা গেল, এই যে অ্যাটমসফিয়ার আর অ্যাটমসফিয়ার কাটা গেল। তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো আমাদের লিটার, যেটা আমাদের কি আয়তনের একক। এবং সাথে কে কে রয়েছে আমাদের এখানে, 2 গুণ 0.082, তার মানে কি 82 ডিভাইডেড বাই 1000, এদিকে নিচে রয়েছে 2 আর এদিকে পড়ে রয়েছে 300, বোঝা গেল। আমি যদি এই পয়েন্টটা তুলি তাহলে কি 1 2 3, তাহলে কি একের পর তিনটে শূন্য নিচে নেমে যাবে। তাহলে এইবার এখান দিয়ে 2 কাটলো, 2 কাটলো, 300 এদিক দিয়ে দুটো শূন্য, দুটো শূন্য কাটা গেল। তাহলে পড়ে রয়েছে কি এদিক দিয়ে 82 গুণ 3, তার মানে এদিক দিয়ে 3 দুগুণি 6, 3 আটা 24, তাহলে 24 246 ডিভাইডেড বাই 10, তার মানে 24.6 লিটার। তাহলে অতএব নির্ণেয় অক্সিজেন গ্যাসের আয়তন সেটা কত, 24.6 লিটার। বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সার কি খুব সহজে আসলো, আসলো। নেক্সট প্রশ্ন আমাকে বলছে 4 এটিএম চাপ, এত কেলভিন উষ্ণতা, 8 গ্রাম হাইড্রোজেনের আয়তন। পুরো সেম প্রশ্ন, শুধু এখানে হাইড্রোজেন রয়েছে। হাইড্রোজেন মানে কি H2, হাইড্রোজেনের এক একটা পরমাণুর ভর কত, পারমাণবিক ভর কত 1 করে। তাহলে হাইড্রোজেনের ভর কত দিয়েছে, ভর মানে আমাদের ডাব্লু, ডাব্লু হচ্ছে আমাদের 8 গ্রাম। এর আণবিক ভর কত আসবে H2, তার মানে কত হবে 2 গুণ 1, তাহলে কত আসছে এটা আমাদের 2। তাহলে আমাদের মোল সংখ্যা কত হবে W/M, যেটা কত আসছে আমাদের 8/2 মানে 4 আসছে। এবার বাদ বাকিগুলো বসাবো। আমাদের চাপ দিয়েছে, তাহলে চাপ কি আমাদের P দিয়েছে 4 atm, এবং তাপমাত্রা 300 কেলভিন, তাহলে তাপমাত্রা 300 কেলভিন দিয়েছে। গ্যাসের আয়তন জিজ্ঞাসা করেছে, তাহলে আগের মতোই সেম করব, যে PV = nRT, এখান থেকে তাহলে আমি V বার করবো। তাহলে এটাও সেম ভাবে করে নেবে, এটাও কিন্তু তাহলে আমাদের HW থাকলো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলছে যে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের আয়তন 75 সেন্টিমিটার কিউব হলে স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করে যখন তার আয়তন 1 লিটার হবে তখন চূড়ান্ত উষ্ণতা কত। একই রকমের প্রশ্ন, তাহলে এটা কি আমাদের প্রাথমিক উষ্ণতা, তাহলে এটা কি আমাদের T1, তাই দিয়েছে তো। তাহলে এটা T1 কত, -3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে -3 যোগ 273 করতে হবে কেলভিন করার জন্য, তাহলে কত আসছে এটা 273 কেলভিন। তারপর কি বলছে নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের আয়তন এত, তাহলে আমাদের V1 কত, এটা আমাদের 750 সেন্টিমিটার কিউব। তা বলছে স্থির চাপে গ্যাসটিকে উত্তপ্ত করে যখন তার আয়তন 1 লিটার করা হলো, তাহলে পরের আয়তন কত 1 লিটার, আর 1 লিটার মানেই কিন্তু 1000 সেন্টিমিটার কিউব বা 1000 ml বা 1000 cc, সব কিন্তু একই জিনিস। ঠিক আছে, তখন চূড়ান্ত উষ্ণতা কত, তার মানে কি T2 = কোশ্চেন মার্ক। তাহলে এটাও খুব ইজি কোশ্চেন, আমি আর সলভ করছি না। কি লিখবো আমি, V1/V2 = T1/T2। এবার মানগুলো বসাবো, সলভ করে নেবো, তাহলে এটাও HW থাকলো, একই প্রশ্ন। এবার আমরা চলে আসবো আমাদের শেষ প্রশ্নে। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 22.4 লিটার অ্যাটমসফিয়ার হবে। তাহলে আয়তন মানে কি ভি, চাপ মানে কি পি, তাহলে এদের গুণফলটা বলছে 224 লিটার অ্যাটমসফিয়ার, তার মানে কি পিভি দিয়ে প্রশ্ন। তাহলে পিভি দিয়ে কোন ফর্মুলা হয়, আমাদের পিভি = nRT, একটাই ফর্মুলা হয়। তাহলে আমাকে এইটার মান বলে দিয়েছে 224, তাহলে 224 = nRT। এবার এখান থেকে আমাকে বাকি জিনিস ভাবতে হবে। আমাকে বলছে কত গ্রাম, তাহলে নাইট্রোজেনের ভর বার করতে বলছে, ভর W = কোশ্চেন মার্ক। এবার আমি জানি যে ভর মানেই আমি আণবিক ভর বার করে নেব। তাহলে নাইট্রোজেনের সংকেত কি, নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, এবং একটা নাইট্রোজেনের ভর কত হয়, একটা নাইট্রোজেনের ভর হয় 14, তাহলে M কত হবে N2, তাহলে কত হবে 2 গুণ 14, তার মানে কত এটা 28। তাহলে আমি কি এখান থেকে একটা ফর্মুলা বুঝতে পারছি যে আমাদের n এর ফর্মুলা তো নেই, তাহলে W/M বসাতে হবে, তাহলে কি হবে W/M RT, আর এদিকে পড়ে রইল 224, থাক পড়ে। তাহলে 224, W এর মান কত, W এর মান আমাকে বার করতে হবে। M এর মান কত, M এর মান হচ্ছে 28। আচ্ছা এখানে কি আছে, এখানে আছে আমাদের লিটার অ্যাটমসফিয়ার, তাহলে আমি কোন এককটা বসাবো, আর এর
আর এর বসাবো লিটার অ্যাটমসফিয়ার একক। আর লিটার অ্যাটমসফিয়ার এককে মানটা কত হয়? লিটার অ্যাটমসফিয়ারের মানটা হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে? আচ্ছা, টি এর মান কত? টি আমাকে বলছে এসটিপি, তাহলে এসটিপি মানে তার টেম্পারেচার কত হয়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0°C, তার মানে 273 কেলভিন। তাহলে এখানে কত বসবে? 273 বসবে। এবার আমি কানে কানে একটা কথা বলছি, কাউকে বলবে না। যখনই 273 এর সাথে 0.082 গুণ করা হয় না, তাহলে সেটা 22.4 আসে। কত বললাম? 22.4 আসে। তাহলে এটা কত? 28 গুণ এটা 22.4 আসবে। বুঝে গেল? আচ্ছা, তাহলে এবার এটাকে আমরা পরের পেজে সলভ করে নেব। তাহলে আমাদের কি আসছে? যে 224 ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই 28 গুণ 22.4, তাই আসছিল তো 22.4। এই যে এই দুটো গুণ করলে 22.4 আসে। ঠিক আছে? 273 দিয়ে যদি আমরা 0.082 কে গুণ করি না, তাহলে 22.4 আসে। তাহলে আমার কি আসছে? যে 224 ইজ ইকুয়াল টু ডাব্লু বাই 28 গুণ 22.4। তাহলে ডাব্লুর ভ্যালুটা কত হবে? ডাব্লু এদিকে পড়ে রয়েছে, থাক। 28টা এদিকে ভাগে আছে, তাহলে কি হবে? ওদিকে গুণে চলে যাবে। তাহলে কি হচ্ছে? এদিকে গুণে চলে যাচ্ছে। আর 224 কি এদিকে গুণে আছে, তাহলে এদিকে আসলে কি হবে? ভাগে আসবে। তাহলে কত হবে? 22.4। এবার আমি যদি এখান থেকে পয়েন্ট তুলি, তাহলে কি হবে? যদি আমি এই পয়েন্টটাকে তুলে দিই, তাহলে কি হবে? ভাগে 10 আসবে। আর ভাগের ভাগে 10 থাকা মানে কি? উপরে 10 গুণ হয়ে যাওয়া। তাহলে এবার 224 220 কেটে গেল, আর পড়ে রইল কত? 28 গুণ 10 মানে 280। তার মানে কি? 280 গ্রাম। তাহলে নির্ণেয় উত্তরটা কত? নির্ণেয় উত্তর আমাদের 280 গ্রাম। তাহলে আমাকে ওই যে বলেছিল যে কত গ্রাম নাইট্রোজেন লাগবে, তাহলে নাইট্রোজেনটা কত গ্রাম লাগবে? 280 গ্রাম লাগবে আমাদের। তো ফাইনালি আমাদের সমস্ত টাইপের অঙ্ক করা হয়ে গেল। আশা করি যে অঙ্কগুলো করিয়েছি, যে পদ্ধতিতে করেছি, সেই প্রত্যেকটা পদ্ধতি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। শুরুতে আমি যে ফর্মুলাগুলো বলেছিলাম, সেই ফর্মুলাগুলো নিজেরা এক জায়গায় নোট ডাউন করবে। নোট ডাউন করে সেগুলো ভালো করে আগে মুখস্থ করবে। যদি মনে হয় যে তোমাদের ফর্মুলা শিট করে দিলে ভালো হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি তাহলে ফর্মুলা শিট করে দেবো। এবং যদি মনে হয় যে এই ক্লাসের সেশনের পিডিএফ দিলে সুবিধা হয়, তাহলে সেটাও বলবে, তাহলে আমি পিডিএফ করে এই সেশনগুলো দিয়ে দিতে পারবো। কারণ এগুলো আমি পিপিটিতে করছি। তাহলে এরকমই যদি আরো সেশন চাও, যে আমি অন্যান্য চ্যাপ্টারগুলোরও নিউমেরিক্যাল সলভ করতে লাগি, তোমরা আমাকে বলবে, আমি বাকি চ্যাপ্টারেরও নিউমেরিক্যাল খুব জলদি নিয়ে আসবো। 2026-এর জন্য এরকমই হেল্পফুল সেশন আসতে থাকবে এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও ভিডিওটাকে, যাতে আমি এই কাজগুলো করার জন্য আরো মোটিভেশন পাই। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকমই আরো কোনো সেশনে আমাদের আবার দেখা হবে।